নমস্কার। ব্যাংক অফ বরোদার নতুন অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই আলোচনায় আপনাদের স্বাগতম। নমস্কার। আমাদের হাতে ব্যাংক অফ বরোদার ২০২৫ সালের অ্যাপ্রেন্টিস নিয়োগের যে অফিসিয়াল নোটিফিকেশনটা আছে সেটা নিয়ে আজ আমরা কথা বলবো। হ্যাঁ, আর কিছু FAQsও আছে আমাদের কাছে। ঠিক, আমাদের আজকের মিশন হলো এই যে ২৭০০ পদের একটা বিশাল সুযোগ, এর ভেতরবাহির সবটা আলোচনা করে দেখা, একদম। যাতে একজন আগ্রহী প্রার্থী ঠিক কি করতে হবে আর কি আশা করতে হবে তার একটা পরিষ্কার ছবি পায়। একদম। শুধু তথ্য দেওয়া নয়, আমরা বোঝার চেষ্টা করব এই সুযোগটার আসল মানেটা কি। এটা কি শুধুই একটা ১ বছরের ট্রেনিং, নাকি ব্যাংকিং জগতে ঢোকার একটা গোপন দরজা? দারুণ পয়েন্ট। চলুন তাহলে শুরু করা যাক। চলুন। তাহলে প্রথমেই মূল বিষয়টাতে আসি। ব্যাংক অফ বরোদা দেশজুড়ে ২৭০০ অ্যাপ্রেন্টিস নেবে। এটা একটা ১২ মাসের অন দ্য জব ট্রেনিং প্রোগ্রাম। শুনতে তো দারুণ লাগছে, বিশেষ করে নতুন গ্র্যাজুয়েটদের জন্য। অবশ্যই। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে, তাই না? হ্যাঁ, আর সেটা শুরুতেই পরিষ্কার করে নেওয়াটা খুব দরকারি। নোটিফিকেশনে খুব বড় করে লেখা আছে, এটা কোনো স্থায়ী চাকরি নয়। ও আচ্ছা। এটা একটা ১ বছরের প্রশিক্ষণ। যারা সিলেক্টেড হবেন তারা মাসে ১৫,০০০ টাকা করে স্টাইপেন্ড পাবেন। শুধু ১৫,০০০? হ্যাঁ, এর বাইরে কিন্তু কোনো ভাতা বা অন্য কোনো সুবিধা নেই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ১ বছরের ট্রেনিং শেষ হলে ব্যাংকে স্থায়ী চাকরির জন্য কোনো দাবি করা যাবে না। তার মানে এটা ১ বছরের জন্য ব্যাংকের কাজ শেখার একটা সুযোগ, চাকরি নয়। হ্যাঁ। কিন্তু সত্যি বলতে ১৫,০০০ টাকায় কি আজকের দিনে একটা বড় শহরে চলা মুশকিল, আমি জানি। হ্যাঁ, এটা কি আসলে কম পয়সায় শিক্ষিত কর্মী পাওয়ার একটা উপায় নয়? প্রশ্নটা খুবই যুক্তিসঙ্গত। এটাকে দুদিক থেকে দেখা যায়। একদিকে এটা সত্যি যে টাকার অঙ্কটা খুব বেশি নয়। কিন্তু অন্যদিকে একজন ফ্রেশ গ্র্যাজুয়েটের জন্য কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়া সরাসরি ব্যাংক অফ বরোদার মতো একটা বড় ব্যাংকের সিস্টেমের ভেতরে ঢুকে কাজ শেখার সুযোগটাও তো বিশাল। সেটাও ঠিক। এই ১ বছরের অভিজ্ঞতা তার সিভিতে যে ওজনটা যোগ করবে, সেটা হয়তো অনেক চাকরির থেকেও বেশি মূল্যবান হতে পারে ভবিষ্যতের জন্য। এটা একটা ইনভেস্টমেন্টের মতো। ঠিক, তাহলে চলুন আমরা একজন কাল্পনিক প্রার্থীর কথা ভাবি। ধরা যাক তার নাম অনন্যা। সে সবে গ্র্যাজুয়েশন শেষ করেছে আর এই বিজ্ঞাপনটা দেখেছে। আচ্ছা। তার মনে প্রথম প্রশ্ন আসবে, আমি কি আবেদন করতে পারব? তো অনন্যার মতো প্রার্থীদের জন্য যোগ্যতার শর্তগুলো ঠিক কি কি? খুব ভালো পয়েন্ট। অনন্যাকে প্রথমত ভারতীয় নাগরিক হতে হবে এবং তার কাছে যে কোনো বিষয়ে একটা গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে। এটা তো বেসিক। হ্যাঁ, কিন্তু এর পরেই আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তটা, যেটা অনেকেই হয়তো খেয়াল করবে না। সেটা কি? তাকে অবশ্যই ন্যাটস পোর্টাল বা ন্যাপস পোর্টালে রেজিস্টার্ড হতে হবে। ন্যাটস বা ন্যাপস? হ্যাঁ, ন্যাটস হলো ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম, আর ন্যাপস হলো ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিম। এগুলো সরকারি পোর্টাল। এখানে অ্যাপ্রেন্টিসশিপের জন্য নাম নথিভুক্ত করতে হয়। এটা ছাড়া আবেদনই করা যাবে না। তার মানে ব্যাংক সরাসরি আবেদন নিচ্ছে না, এই পোর্টালগুলোর মাধ্যমে যেতে হচ্ছে। ব্যাপারটা তো একটু জটিল মনে হচ্ছে। ন্যাটস, ন্যাপস, তারপর আবার ব্যাংক, কেন এতগুলো ধাপ? ব্যাপারটা আসলে সরকারের অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামকে একটা কাঠামোর মধ্যে আনার চেষ্টা। আচ্ছা। ভাবুন, ন্যাটস বা ন্যাপস পোর্টালগুলো হলো একটা সরকারি ডেটাবেস। এখানে নাম নথিভুক্ত করলে আপনার যোগ্যতা যাচাই হয়ে যায়। এরপর ব্যাংক যখন ওই পোর্টাল থেকে প্রার্থী খোঁজে, তখন তারা একটা ভেরিফাইড লিস্ট পায়। ও, বুঝেছি। আর আবেদন প্রক্রিয়ার পরের ধাপে BFSISC অর্থাৎ ব্যাংকিং, ফিনান্সিয়াল সার্ভিসেস অ্যান্ড ইন্স্যুরেন্স সেক্টর স্কিল কাউন্সিল যুক্ত হয়। তার মানে পুরো প্রক্রিয়াটা হলো প্রথমে সরকারি পোর্টালে প্রোফাইল বানানো, হ্যাঁ, তারপর ব্যাংকের বিজ্ঞপ্তিতে আবেদন করা, আর শেষে ব্যাংকিং সেক্টরের স্কিল কাউন্সিল আপনাকে ফাইনাল ফর্মটা পাঠাবে। এটা একটা ৩ ধাপের প্রক্রিয়া। আচ্ছা, এবার পরিষ্কার হলো। কিন্তু আমি নোটিফিকেশনে দেখছিলাম যে ন্যাটস পোর্টালের ক্ষেত্রে একটা অদ্ভুত শর্ত আছে। গ্র্যাজুয়েশনের সাল নিয়ে কিছু একটা বলা আছে। হ্যাঁ, এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। যারা ন্যাটস পোর্টালের মাধ্যমে আবেদন করবেন, তাদের গ্র্যাজুয়েশন পাশের তারিখটা ১ নভেম্বর ২০২১ থেকে ১ নভেম্বর ২০২৫-এর মধ্যে হতে হবে। মানে মাত্র ৪ বছরের একটা উইন্ডো। একদম। যারা এর আগে পাশ করেছেন, তারা ন্যাটস দিয়ে আবেদন করতে পারবেন না। এর কারণ হলো, এই স্কিমটা মূলত নতুন পাশ করা ছেলেমেয়েদের জন্য। কিন্তু ITI প্রার্থীদের জন্য এই শর্তটা নেই, তাই তো? হ্যাঁ, তাদের জন্য নেই। এটা তো একটা বড় ফিল্টার। আচ্ছা, বয়সের ব্যাপারে কি নিয়মকানুন আছে? অনন্যার বয়স যদি ২৯ হয়, তাহলে কি সে আবেদন করতে পারবে না? সাধারণত পারবে না। ন্যূনতম বয়স ২০ আর সর্বোচ্চ ২৮ বছর। তবে এখানে বয়সের ছাড় আছে। ও আচ্ছা। SC/ST প্রার্থীদের জন্য ৫ বছর,
ওবিসি অর্থাৎ এনসিএল ক্যাটাগরির জন্য 3 বছর আর পিডব্লিউবিডি প্রার্থীদের জন্য তাদের ক্যাটাগরি অনুযায়ী 10 থেকে 15 বছরের ছাড় আছে। কিন্তু এখানে একটা দারুণ ব্যাপার আছে, আমি দেখছিলাম। হ্যাঁ, যারা ন্যাপস পোর্টালে রেজিস্টার্ড তাদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 34 বছর পর্যন্তও হতে পারে। ওয়াও! তার মানে কোন পোর্টালে রেজিস্ট্রেশন করা আছে তার উপর বয়সের ছাড়টা নির্ভর করছে। এটা তো আবেদন করার আগে ভালো করে জেনে নিতে হবে। অবশ্যই। বেশ, ধরা যাক আমাদের অনন্যা সব শর্ত পূরণ করেছে, সে পোর্টালে রেজিস্টার্ড, বয়সও ঠিক আছে। এবার আসল লড়াই। হাজার হাজার প্রার্থীর মধ্যে থেকে ব্যাংক কিভাবে এই 27 জনকে বেছে নেবে? সিলেকশন প্রসেসটা ঠিক কেমন? লড়াইটা সত্যি কঠিন। এখানে মূলত 3টি ধাপ আছে। প্রথম আর সবচেয়ে বড় বাধাটা হলো একটা অনলাইন পরীক্ষা। অনলাইন পরীক্ষা? দাঁড়ান, আমি নম্বর বিভাজনটা দেখছিলাম। 100টা প্রশ্ন আর সময় মাত্র 60 মিনিট। হ্যাঁ, মানে প্রত্যেকটা প্রশ্নের জন্য মাত্র 36 সেকেন্ড। এটা তো জ্ঞানের পরীক্ষার থেকে বেশি স্পিডের খেলা মনে হচ্ছে। ঠিক ধরেছেন। এটাই হলো এই ধরনের পরীক্ষার আসল চ্যালেঞ্জ। এখানে 4টি বিষয় থেকে প্রশ্ন আসবে: জেনারেল বা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটেটিভ আর রিজনিং অ্যাপটিটিউড, কম্পিউটার জ্ঞান আর জেনারেল ইংলিশ। প্রত্যেকটা বিভাগ থেকে 25টা করে প্রশ্ন। হ্যাঁ, তার মানে কোনো একটা বিষয়কে কম গুরুত্ব দিলে চলবে না। কিন্তু এখানে আবেদনকারীদের জন্য একটা বড় স্বস্তির খবর আছে, তাই না? আমি যেটা দেখে বেশ অবাক হয়েছি। একদম। আর সেটা হলো এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই। এটা তো একটা গেম চেঞ্জার। অবশ্যই। এর মানে তো পরীক্ষার স্ট্র্যাটেজিটাই পুরো বদলে যাচ্ছে। এখানে শুধু সঠিক উত্তর দেওয়াটা বড় কথা নয়, বরং প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা উচিত। ঠিক। একটা আন্দাজে দেওয়া উত্তরও ভুল হলে কোনো ক্ষতি করবে না, কিন্তু ঠিক হয়ে গেলে নম্বর পাইয়ে দেবে। এটা তো পরীক্ষার্থীদের জন্য একটা বিশাল সুযোগ। অবশ্যই এই সুযোগটা কাজে লাগাতে হবে। যারা এই অনলাইন পরীক্ষার বাধা টপকাতে পারবে তাদের ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। আচ্ছা। সেখানে তাদের সব সার্টিফিকেট, মার্কশিট, কাস্ট সার্টিফিকেট এই সব কিছু মিলিয়ে দেখা হবে। আর তারপর শেষ ধাপটা কি? শেষ এবং অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হল স্থানীয় ভাষার পরীক্ষা। ও হ্যাঁ। অনন্যা যদি পশ্চিমবঙ্গের কোনো শূন্য পদের জন্য আবেদন করে তাহলে তাকে বাংলা ভাষা পড়া, লেখা, বলা এবং বোঝার দক্ষতা প্রমাণ করতে হবে। এটা তো খুব জরুরি। খুবই জরুরি। ব্যাংকের প্রতিদিনের কাজে সাধারণ মানুষের সাথে কথা বলতে হয়, তাই এই দক্ষতাটা মাস্ট। এই পরীক্ষায় পাশ না করলে কিন্তু অনলাইন পরীক্ষায় ভালো ফল করেও কোনো লাভ হবে না। এটা একটা খুব বাস্তবসম্মত শর্ত। তাহলে পুরো আবেদন প্রক্রিয়াটা যদি আমরা অনন্যার জন্য ধাপে ধাপে সাজাই তাহলে কি দাঁড়াবে? প্রথম কাজ, অনন্যাকে ন্যাটস বা ন্যাপস পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর ওই পোর্টালে লগ করে ব্যাংক অফ বরোদার বিজ্ঞাপনটা খুঁজে অ্যাপ্লাই করতে হবে। কিন্তু এখানেই কাজ শেষ নয়। এরপর কি হবে? এরপর BFSISC থেকে অনন্যার রেজিস্টার্ড ইমেলে একটা লিঙ্ক আসবে। আচ্ছা, ইমেলের জন্য অপেক্ষা করতে হবে। হ্যাঁ, সেই লিঙ্কে ক্লিক করে আসল অ্যাপ্লিকেশন ফর্মটা ভরতে হবে এবং আবেদন ফি জমা দিতে হবে। এই পুরো প্রক্রিয়াটা শেষ হলেই আবেদন সম্পূর্ণ হবে। অনেকেই হয়তো প্রথম ধাপে আবেদন করেই থেমে যায়, কিন্তু ইমেলের জন্য অপেক্ষা করাটা খুব জরুরি। আর আবেদন ফি কত করে লাগছে? সবার জন্য কি সমান? না, এখানেও ক্যাটেগরি অনুযায়ী ছাড় আছে। SC এবং ST প্রার্থীদের জন্য কোনো ফি লাগবে না, এটা সম্পূর্ণ ফ্রি। বাহ, এটা তো খুব ভালো খবর। PWBD প্রার্থীদের জন্য 400 টাকা আর GST, আর জেনারেল, OBC এবং EWS প্রার্থীদের জন্য 800 টাকা আর GST। তারিখগুলো একবার মনে করিয়ে দেওয়া দরকার। আবেদনের শেষ তারিখ কিন্তু খুব বেশি দূরে নয়। একদমই। আবেদন শুরু হয়েছে 11 নভেম্বর 2025 থেকে আর শেষ তারিখ হল 1 ডিসেম্বর 2025। হাতের সময় খুব কম। তাই যারা ভাবছেন তাদের আর দেরি করা উচিত নয়। একেবারেই না। সব শেষে একটা খুব জরুরি বিষয়, কারা আবেদন করতে পারবেন না এমন কিছু শর্ত আছে যা পূরণ না করলে আবেদন করাটাই বৃথা হবে। হ্যাঁ, কয়েকটা বিষয় মাথায় রাখা খুব দরকার। প্রথমত, যারা আগে অন্য কোথাও অ্যাপ্রেন্টিসশিপ করেছেন তারা আবেদন করতে পারবেন না। ও, মানে জীবনে একবারই সুযোগ? অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী এই সুযোগ জীবনে একবারই পাওয়া যায়। আচ্ছা, তার মানে এটা একেবারেই নতুনদের জন্য। আর কি কি শর্ত আছে? যাদের 1 বছর বা তার বেশি সময়ের কোনো চাকরির অভিজ্ঞতা আছে তারাও আবেদন করতে পারবেন না। ও আচ্ছা। এমনকি যারা বর্তমানে অন্য কোনো প্রতিষ্ঠানে অ্যাপ্রেন্টিসশিপ করছেন তারাও অযোগ্য বলে বিবেচিত হবেন। মূল উদ্দেশ্য হল যাদের কোনো অভিজ্ঞতাই নেই তাদের একটা সুযোগ দেওয়া। বেশ লজিক্যাল। আর ট্রেনিং চলাকালীন কোনো নিয়ম ভাঙলে বা খারাপ ব্যবহার করলে ব্যাংক কিন্তু চুক্তি বাতিল করে দিতে পারে। তাহলে আজকের আলোচনা থেকে যা উঠে এলো তা হল ব্যাংক অফ বরোদার এই 2700 পদের অ্যাপ্রেন্টিসশিপ নতুন গ্র্যাজুয়েটদের জন্য একটা বড় সুযোগ। তবে এটা চাকরি নয়, 1 বছরের প্রশিক্ষণ, অনলাইন পরীক্ষা, স্থানীয় ভাষার জ্ঞান আর কিছু নির্দিষ্ট শর্তাবলী মাথায় রাখতে হবে।
আর পুরো আবেদন প্রক্রিয়াটা একটু মন দিয়ে করতে হবে, কারণ এখানে একাধিক ধাপ রয়েছে। একদম ঠিক। এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। বলুন। আমরা আলোচনা করলাম যে এই প্রোগ্রামের শেষে কোনো চাকরির নিশ্চয়তা নেই এবং স্টাইপেন্ডও খুব বেশি নয়। হ্যাঁ। কিন্তু তারপরেও এই 1 বছরের অভিজ্ঞতা কি একজন প্রার্থীর জন্য ব্যাংকিং সেক্টরে ঢোকার একটা মাস্টার কি বা চাবিকাঠি হয়ে উঠতে পারে না? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। কিভাবে? ভাবুন, 1 বছর পর অন্যান্যার সিভিতে লেখা থাকবে ট্রেন্ড অ্যাট ব্যাংক অফ বারোডা। যখন সে অন্য কোনো প্রাইভেট বা সরকারি ব্যাংকের চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাবে, তখন বাকিদের থেকে সে কতটা এগিয়ে থাকবে? অনেকখানি। এই 1 বছরে সে ব্যাংকের ভেতরের কাজ, গ্রাহক পরিষেবা, বিভিন্ন সফটওয়্যার এই সবকিছু হাতে কলমে শিখবে। প্রশ্ন হলো, এই অভিজ্ঞতাটা কি তাকে শুধু একটা চাকরি পেতে সাহায্য করবে, নাকি তার পুরো কেরিয়ারের ভিতটাই তৈরি করে দেবে? এটা নিয়ে ভাবার অবকাশ আছে।